গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস হাওয়া সাপ। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। হোটেলের গেটে পৌঁছে পুলিশের দর্শন পেলাম। পুলিশের গাড়ি ছাড়াও কয়েকটা প্রাইভেট গাড়ি রাস্তায় এবং পোর্টিকোর তলা পর্যন্ত প্রলম্বিত। বোঝা যাচ্ছিল হোটেলের মালিকরা এবং স্থানীয় হোমরা চোমরা লোকেরাও এসেছেন। আরুলান্থান পোর্টিকো থেকে বেরুলো, ভাঙা গলায় বলল, দ্য ব্লাডি স্নেক উইন্ড। ম্যানেজার গোপাল কৃষ্ণনকে মেরেছে। আরুলান্থান বুকে ক্রস থেকে আসতে বলল, পুলিশ ঝামেলা করছে, বোর্ডারদেরও জেরা করছে। আমি বুঝতে পারছি না কেন লোকটা রাত্রে বাতি ঘরে গিয়েছিল। পুলিশের এই পয়েন্টটা ঠিক। পোর্টিকোয় আমাকে রেখে এক পুলিশ অফিসার বললেন, আপনি বোর্ডার? হ্যাঁ। লাউঞ্জের একপাশে গিয়ে অপেক্ষা করুন, আপনাকে প্রশ্ন করা হবে। লাউঞ্জে সম্ভ্রান্ত চেহারার কয়েকজন ভদ্রলোক বসে আছেন। গুপ্তা সাহেবকেও দেখতে পেলাম। দুজন অফিসার জেরা করছেন মেরিকে। কুণ্ডনাথন কাতর মুখে ডাইনিং হলের দরজায় দাঁড়িয়ে আছে। রিসেপশনের কাছাকাছি একটা চেয়ারে বসলাম। মেরিকে জেরা শেষ করে একজন অফিসার আমার দিকে তাকালেন। নিভে যাওয়া চুরুট জেলে নিলাম। কানে এলো, আপনি এখানে আসুন, শুনতে পাচ্ছেন? কথার ভঙ্গিতে পুলিশের চিরাচরিত অশালীনতা। কিন্তু পুলিশকে আমার এবার বেশি দরকার। কাছে গিয়ে সামনাসামনি একটা খালি আসনে বসে পড়লাম। আপনি বোর্ডার? বলে অফিসার হোটেল রেজিস্টারের পাতায় চোখ রাখলেন। কর্নেল নীলাদ্রি সরকার নাম, কলকাতা থেকে বেড়াতে এসেছেন, বয়স 70। আপনি তো রিটায়ার্ড সামরিক অফিসার। পকেট থেকে নেম কার্ডটা বের করে দিলাম। কার্ডটা দেখে অফিসার জিজ্ঞেস করলেন, নেচারিস্ট কি? একটু হেসে বললাম, প্রকৃতির মধ্যে রহস্য খুঁজে বেড়াই। বিরল প্রজাতির পাখি আর প্রজাপতির পেছনে ছুটাছুটি করি। অর্কিড দেখলে সংগ্রহ করি, ছবি তুলি। অফিসারদ্বয় হাসলেন না, যদিও আমার কণ্ঠস্বরে যথেষ্ট রসিকতা ছিল। অপরজন বললেন, গত রাতে 12টা নাগাদ আপনি বেরিয়েছিলেন? একটি মেয়েকে তার কটেজে পৌঁছে দিতে গিয়েছিলাম। জানি, কিন্তু আপনি ফিরেছিলেন রাত 3টে নাগাদ। এতক্ষণ কোথায় ছিলেন? সি বিচে। অদ্ভুত। আমি একজন অদ্ভুত মানুষ অফিসার। রসিকতা করবেন না। আপনি যে সত্যি কর্নেল ছিলেন প্রমাণ দাবি করছি। প্রমাণ দিচ্ছি, আগে এই ছবিটা দেখুন, চিনতে পারেন কিনা। কিটব্যাগ পিঠ থেকে নামিয়ে ছবিটা বের করতে যাচ্ছি, প্রশ্ন এলো, ওটা কি ছাতা? না, প্রজাপতি ধরা নেট স্টিক। আপনার সবই অদ্ভুত। ঠিক ধরেছেন। এবার ছবিটা দেখুন। ছবিটা দুজনে দেখাদেখি করলেন। তারপর প্রশ্ন এলো, কার ছবি? কটেজে সেই যুবকটির? তাকে আমরা ধরে ফেলব। কলকাতায় খবর দেওয়া হয়েছে। অবশ্য জানি না কলকাতার পুলিশ কতটা সহযোগিতা করবে, তারা তো রাজনীতি সামলাতেই ব্যস্ত থাকে। আসতে বললাম, সবই ইংরেজি দৈনিক ও নিখোঁজ তালিকায় এই ছবি বেরিয়েছিল। আমরা লক্ষ্য করিনি। 28শে আগস্ট সকালে এর লাশ আপনারা বাতিঘরের খাঁড়িতে পেয়েছিলেন। দুজন অফিসারই আমার দিকে তাকিয়ে রইলেন। একটু পরে একজন বললেন, মিলিয়ে দেখতে হবে। বিকৃত লাশের ছবি থানায় আছে। কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন? ব্যাখ্যা চাইছি। ব্যাখ্যা খুব জটিল। আপাতত এটুকু বলতে পারি, যুবকটি একজন ফটো ফিচারিস্ট। আপনার আত্মীয়? বলতে পারেন।
সে এখানে এসেছিল সমুদ্র তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সেমিনার কভার করতে। তার লাশ এই খাড়িতে পাওয়া যায়। আপনারা শনাক্ত করতে পারেননি বা চেষ্টা করা হয়নি। সেই হোটেলে 27 আগস্ট ছদ্মনামে চেক ইন করেছিল। রেজিস্টার দেখুন, একে দাশগুপ্ত। তার লাশের খবর পেয়েই গোপালকৃষ্ণন ঝামেলার ভয়ে পরদিন ভোরে চেক আউট দেখিয়েছিলেন। 2 অফিসার রেজিস্টারের পাতা উল্টাতে ব্যস্ত হলেন। খুঁটিয়ে দেখার পর বললেন, আপনি তাহলে নিছক বেড়াতে আসেননি? কে আপনি? কর্নেল নীলাদ্রি সরকার। আপনি প্রাইভেট ডিটেকটিভ? ছি, কথাটা একটা গালাগাল। আমি গোপালকৃষ্ণনের কাছে কথায় কথায় সব জেনেছি। আপনি সত্যিই অদ্ভুত লোক। যাই হোক, গোপালকৃষ্ণন মারা পড়েছেন, কাজেই আপনার জানার সত্য মিথ্যা ঠিক করা কঠিন। গোপালকৃষ্ণন আমাকে বলেছেন বাতিঘরের স্নেক উইন্ড কলকাতার ফটো ফিচারিস্টের মৃত্যুর কারণ। জনেশ্বরজিরও মৃত্যুর কারণ। গোপালকৃষ্ণনের মৃত্যুর কারণও তাহলে স্নেক উইন্ড। সেই সাংঘাতিক ঘাতক হাওয়ার কবলে পড়ে 6টা মানুষের প্রাণ গেল। আমি গম্ভীর মুখে বলছিলাম কথাগুলো। চুরুটে শেষ টান দিয়ে কাছাকাছি একটা ছাইদানিতে ফেলে দিলাম। তারপর বললাম, কাল রাতে সি বিচে বসে থাকার সময় আমি দূরে কোথাও অদ্ভুত ধরনের শীষের শব্দ শুনেছিলাম। স্নেক উইন্ড নাকি শীষ দিতে দিতে সমুদ্র থেকে উঠে এসে বাতিঘরে ঢোকে। শুধু এটাই আমি বুঝতে পারছি না, 6জন লোক পরপর অত রাত্রে বাতিঘরে কেন গিয়েছিল? গুফো কালো বেটে অফিসারটি তীক্ষ্ণ দৃষ্টে আমাকে দেখছিলেন। একটু ঝুঁকে এসে বললেন, আপনি শীষের শব্দ শুনতে পেয়েছিলেন? তাই তো বললাম। কিছু দেখতে পেয়েছিলেন? তেমন কিছু না, তবে দূরের সমুদ্রের একটা জাহাজের আলো দেখেছিলাম। আর বলুন। সন্ধ্যার পরেই আমার ঘরের ব্যালকনি থেকে বাতিঘরের মাথায় লাল আলো দেখেছিলাম। আলোটা দুবার জ্বলে নিভে গিয়েছিল। লাল আলো? অফিসারটি তার সহযোগীর দিকে তাকালেন। সহযোগী অফিসার সাদা পোশাক পরা, নিশ্চয় পুলিশের গোয়েন্দা। আসতে বললেন, কুণ্ডনাথনও দেখেছে, কাজেই এটা একটা পয়েন্ট। বললাম, গুরুত্বপূর্ণ পয়েন্ট। লাল আলো দেখা গেলে স্নেক উইন্ড আসে এবং খাড়িতে লাশ পাওয়া যায়। স্থানীয় লোকের মুখে শুনেছি হাওয়াটা এত গরম যে বাতিঘরের দরজার তালা গলে যায়। আপনি কি শুনেছেন সেটা কথা নয়, কি দেখেছেন সেটাই আমাদের জিজ্ঞাস্য। যা যা দেখেছি বললাম। আপনি কবে কলকাতা ফিরবেন ঠিক করেছেন? কিছু ঠিক করিনি, অন্তত একটা জগন্নাথ প্রজাপতি না ধরা পর্যন্ত ফিরছি না। গুফা অফিসার চোখ পাকিয়ে বললেন, রসিকতা পছন্দ করি না। আপনি আমাদের অনুমতি ছাড়া কলকাতা ফিরতে পারবেন না। বেশি দিন থাকার মতো টাকা কড়ি আমার নেই। সিভিউ এর খরচ বড্ড বেশি। গোয়েন্দা অফিসার একটু হেসে বললেন, টাকা ফুরিয়ে গেলে আমাদের জানাবেন। আপনারা টাকা দেবেন নাকি? না, আপনি আমাদের গেস্ট হয়ে থাকবেন। লকআপে নয় তো? হ্যাঁ। নিজের রসিকতায় গোয়েন্দা অফিসার নিজেই হেসে উঠলেন। গুফা অফিসার বললেন, ঠিক আছে, আপনি আসুন, দরকার হলে থানায় ডেকে পাঠাবো। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এবার সত্যিই জগন্নাথ প্রজাপতি ধরার অভিযানে চলেছি। অন্তত বাকি ফিল্মগুলো শেষ করে দুপুরেই প্রিন্ট করে ফেলতে হবে। বাইরে গেলে বাথরুম আমার এই কাজে ডার্ক রুম হয়ে ওঠে। সঙ্গে ওয়াশ ডেভেলপ প্রিন্টের সরঞ্জাম থাকে। বিশেষ করে এবার তো তৈরি হয়ে এসেছিলাম। জগন্নাথ প্রজাপতি ধরা সত্যি অসম্ভব। দুটো ডানা মেললে জগন্নাথ দেবের মূর্তির আদল ফুটে ওঠে বলেই লোকেরা এই নাম দিয়েছে। বাইনোকুলারে দেখলাম রঙের আঁকিবুকিতে
ওইরকম একটা রূপ ধরে নেওয়া যায়। এদের বোধশক্তি এত তীক্ষ্ণ যে 3 মিটার দূর থেকেই টের পায় হামলা আসছে। তবে ছবি নেওয়ার অসুবিধে ছিল না। বিচ দিয়ে ঘুরে আবার একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। অনেক সময় নিজেই জানি না কি করছি এবং কেন করছি। দেখলাম বাতিঘরের দরজায় আবার তালা আটা হয়েছে। পুলিশ রুটিন জবের পথ ধরে চলে এবং নিঃসার কৌতূহলহীন একটা শ্রেণীতে পরিণত। এ বিষয়ে আমার একটা অনবদ্য অভিজ্ঞতা আছে। বহু বছর আগে গ্রীষ্মের এক দুপুরে কলকাতা রাজভবনের উত্তর ফটকের কাছে একটা লোক একজনকে ছুরি মারতে যাচ্ছে এবং আক্রান্ত লোকটি ড্রেনে নেমেছে। কাছাকাছি আর মানুষজন ছিল না সেই মুহূর্তে। শুধু ফটকে এক পুলিশ প্রহরী দাঁড়িয়েছিল এবং তার কোমরে চামড়ার খাপে ফায়ার আর্মস। আমার তাড়া খেয়ে আততায় পালিয়ে গেল। তখন প্রহরীটিকে বললাম, তার চোখের সামনে একটা মানুষ খুন হতে যাচ্ছিল এবং তার কাছে তো ফায়ার আর্মস আছে। সে গম্ভীর মুখে বলল, সে রাজভবনে ডিউটি করছে, কাজেই বাইরে কি ঘটছে তা নিয়ে তার কিছু করার নেই। বললাম, তবু একজন মানুষ হিসেবে কিছু করা ছিল নাকি? অন্তত একটা ধমকে যথেষ্ট ছিল। প্রহরীটি আরো গম্ভীর হয়ে বলল, তাকে যা করতে বলা হয়েছে তার বাইরে কিছু করার ক্ষমতা তার নেই, তাতে তার ঝামেলা বাড়বে। কোনো একটি পদ্ধতির প্রতি যান্ত্রিক আনুগত্যই রাষ্ট্রীয় অভিপ্রায়। যাই হোক, আলবের কামু কথিত প্রতিষ্ঠানের শক্তিশালী গেরিলা সম্পর্কে পরে ভাবা যাবে। বাতিঘরের সামনে দিয়ে দক্ষিণে ঢিবির দিকে এগিয়ে গেলাম। পিছু ফিরে দেখলাম দরজার কাছাকাছি একটা বেটে ঝাঁকড়া গাছের তলায় দাঁড়ানো দুজন বন্দুকধারী পুলিশ প্রহরী আমার দিকে হাত নেড়ে চলে যেতে ইশারা করছে। অতএব আমি চলে গেলাম। কিছুক্ষণ পরে সমুদ্রের সমান্তরালে বালিয়াড়ির মাথায় উঠে একটা জেলে বসতি চোখে পড়ল। ঢালু বালি মেশানো মাটি ও পাথরের উপর অজস্র ভেলা নৌকো রাখা আছে। বসতির পেছন দিকের মাঠে জাল শুকোতে দেওয়া হয়েছে। মাঠটার ওধারে বহুদূর ছড়ানো লাল ফুল দাগড়া দাগড়া ফুটে আছে সবুজ ঢেউ খেলানো কার্পেটে। বাইনোকুলারে সেই হাইওয়েটি দেখা যাচ্ছিল টিলা পাহাড়ের ফাঁকে। বলেছি নিজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিলাম না। বসতি থেকে আমাকে অভ্যর্থনা জানাতে ছুটে এলো কয়েকটা কুকুর। তারপর নাকে ঝাপটা দিল শুটকি মাছের পচা গন্ধ। কুকুরগুলোর অভ্যর্থনায় সাড়া না দেওয়ায় তারা ক্রমশ অবাক হতে হতে থেমে যাচ্ছিল। এই সময় উলঙ্গ ছোট ছেলেমেয়ের একটা দল সাহেব সাহেব বলে চেঁচাতে চেঁচাতে আমাকে ঘিরে ধরল। অভ্যাস অনুযায়ী তাদের চকোলেট বিলি করলাম এবং ছবি তুললাম। তারা চমৎকার পোজ দিল। একটা কুঁড়ে ঘরের পেছনে ছায়ায় দাঁড়িয়ে একজন বুড়ো মানুষ আমাকে দেখছিল। সমুদ্রের লোনা জল এই নুলিয়াদের প্রচণ্ড কালো এবং খয়াটে প্রত্ন ভাস্কর্য করে ফেলে। ব্রেকার বেরিয়ে দূরের সমুদ্রে এদের অভিযান দেখেছি। যথার্থ সমুদ্রজয়ী এসব আদিম বীরের প্রতি আমার শ্রদ্ধা আছে। বুড়ো ভাঙা ভাঙা হিন্দিতে তার ছবি তুলতে চাইল। ইচ্ছা পূরণ করলাম। বসতের ভেতর মেয়েরা সব কোষ্ঠী পাথরের যক্ষিণী এবং যে যার জায়গায় টেরাকোটা হয়ে সেটে আছে। বুড়ো আমার প্রশ্নের উত্তরে বলল, সব জোয়ান এখনও মাছ দরিয়ায় লড়ছে, তবে তাদের ফেরার সময় হয়ে এলো। বিকেলে চন্দনপুরম থেকে ট্রাক এসে দূরের রাস্তায় দাঁড়াবে। তারা মাছ পৌঁছে দেবে। তবে কোনোদিন মাছ আশাতীত হয়, কোনোদিন তেমন কিছুই হয় না। বললাম, বাতিঘরের খাড়িতে লাশ পড়ার খবর সে জানে কিনা। সে শুনেছে। এ নিয়ে 2 মাসে 6টা লাশ পড়ল, তাই না? তাই হবে, তবে এই বসতির 3 জন লাশ হয়েছে। তারা অত রাতে সমুদ্রে গিয়েছিল কেন? সেটা তারাই জানে।
বাতিঘরে রাত বিরেতে কান্ডিলম আসে। স্নেক উইন্ড, মুখ ফসকে ইংরেজি বেরিয়ে গেল। হাওয়া সাপ, বাতিঘরের নিচে সমুদ্রের তলায় সুরঙ্গে তার বাসা। কান্ডিলম কি বরাবর আসে ওখানে? আসে। আমার ঠাকুরদা একবার তার পাল্লায় পড়েছিল, জোর বেঁচে যায়। 3 পুরুষ ধরে নুলিয়ারা জানে কান্ডিলমের উপদ্রবের কথা, তাই তারা কখনোই বাতিঘর এলাকার সমুদ্রে যায় না। রাতে যাওয়ার কথা তো ভাবাই যায় না। তবে তারা হাওয়া শুকে টের পায় কখন কান্ডিলম সুড়ঙ্গ থেকে বেরোবে। 3 জন রাত্রে গিয়েছিল। কান্ডিলম তাদের মেরেছিল। কেন গিয়েছিল তারা? বসতির কেউ জানে না কেন গিয়েছিল। পুলিশ খুব ঝামেলা করেছিল। তাদের বাবা মায়েরা কিছু জানলে তো বলবে। ভেলা নৌকো নিয়ে গিয়েছিল কি? হ্যাঁ, বসতির অনেক জোয়ান আছে, খাড়িতে ঢেউ বা পাথরের পরোয়া করে না। ওই তো সমুদ্রে কত পাথর দেখা যাচ্ছে, সেগুলো এড়িয়ে মাছ ধরিয়ায় যেতে জানে নুলিয়ারা। জনেশ্বরজিকে কি চেনেন? নাম জানি। রাজার অত বড় বাড়ি কিনেছিল যে, তার অনেক টাকা। কান্ডিলম তাকে মারল। মাছ বিক্রি করা হয় কার কাছে? চন্দনপুরমে মাছের আড়তদার আছে, তার নাম দণ্ডরাঘবন। গুপ্তা সাহেবকে কি চেনেন? কে সে? এমন নাম তো শুনিনি। কিন্তু আমাকে সব প্রশ্ন কেন করছেন? সাহেব কি সরকারের লোক? না বলে তাকে একটা 20 টাকার নোট দিলাম। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ইতস্তত করে সে 2 হাত বাড়িয়ে টাকাটা নিল এবং মাথায় ঠেকালো। তারপর কোমরের কাপড়ে গুজল। এবার জিজ্ঞেস করলাম, এই সমুদ্রে জাহাজ সে দেখেছে কিনা? রোজই 2-1টা জাহাজ মাছ দরিয়া দিয়ে যায়, দিনে যায় রাতেও যায়। কাছাকাছি স্পিড বোট দেখেছেন কখনো দিনে বা রাতে? সেটা কি জিনিস? নৌকোর মতো গড়ন, প্রচণ্ড জোরে ছোটে, যন্ত্র তাকে ছোটায়। একটা মেয়ে কাছাকাছি দাঁড়িয়েছিল, বলে উঠল, বোটটা বোটটা। বুড়ো নুলিয়া বলল, হ্যাঁ বোটটা, একবার রাতে দেখেছিলাম মনে পড়ছে। মেয়েটি বলল, সে একবার নয়, কয়েকবার বোটটা দেখেছে, খুব জোরালো আলো। বুড়ো গম্ভীর মুখে বলল, কান্ডিলম। মেয়েটি তার সঙ্গে মাতৃভাষায় তর্ক জুড়ে দিল। তর্ক থামাতে মেয়েটিকে 10টা টাকা দিতেই হলো। প্রায় 1টা বাজে, এবার ফিরতে হবে। বাইনোকুলারে দেখে নিলাম কোথাও কেউ আমার দিকে লক্ষ্য রাখছে কিনা। তারপর হাত নেড়ে তাদের বিদায় জানিয়ে চলে এলাম। কুকুরগুলো দূরে দাঁড়িয়ে আমাকে বিদায় সংবর্ধনা জানালো। ছবির নেগেটিভগুলো চমৎকার ছিল, সবগুলো প্রিন্ট করা দরকার ছিল না। বাতিঘরের ওপরে এবং নিচে দরজার সামনে গুপ্তা সাহেবের মোট 3টে ছবি প্রিন্ট করতে দিয়েছিলাম। ডার্ক রুমে সেই ছবি শুকোতে দিয়ে ব্যালকনিতে বসে অপেক্ষা করছিলাম। 5টা বাজে। এখন কফি দিয়ে যাওয়ার কথা কুণ্ডনাথনের। 5 মিনিট দেরি করে সে এলো। চেহারায় ঝড়ঝাপটা খাওয়া কাকতাড়ুয়ার ছাপ। বললাম, তুমি কি অসুস্থ কুণ্ডনাথন? সে আসতে বলল, না, আমার কিছু হয়নি। কান্ডিলাম তাহলে ম্যানেজার সাহেবকে মারল? কান্ডিলম? সে অবাক চোখে তাকালো। না স্যার, ম্যানেজার সাহেব জানতেন রাতে বাতিঘরে কান্ডিলম আসে। উনি কেন যাবেন সেখানে? ওকে খুন করে খাড়িতে ফেলে দেওয়া হয়েছে।
তুমি জানো? কুণ্ডনাথন জোরে মাথা নাড়ল। জানি না, কিন্তু আমার সন্দেহ হচ্ছে। একটু দ্বিধার সঙ্গে সে খুব আস্তে বলল, আপনাকে বলছিলাম, রাতে দুবার গাড়ির শব্দ শুনেছি। আরুলান্থান বলছিল, চুস্ত পাঞ্জাবি পরা যে লোকটা এসেছিল সে এলাকার সাংঘাতিক গুন্ডা, মাছের কারবার আছে লোকটার। লোকটার নাম দণ্ড রাঘবন। সে চমকে উঠে বলল, আপনি চেনেন তাকে? নাম শুনেছি। তো তুমি পুলিশকে বলেছ দণ্ড রাঘবন আসার পর গুপ্তা সাহেব এবং ম্যানেজার সাহেব বেরিয়ে যান? বলেই ভুল করেছি। আরুলান্থান চালাক ছেলে, দণ্ড রাঘবন আমাকে মেরে ফেলবে। কুণ্ডনাথন কাঁপা কাঁপা গলায় বলল, আমি মরতে ভয় পাই না, কিন্তু আমার স্ত্রী, ছেলে মেয়ে, বুড়ো বাবা মায়ের কি হবে? দণ্ড রাঘবন কেন ম্যানেজার সাহেবকে খুন করবে? গুপ্তা সাহেব ওকে দিয়ে খুন করিয়েছেন, আমার সন্দেহ। গুপ্তা সাহেব কেন গোপাল কৃষ্ণনকে খুন করাবেন? এদিক ওদিক দেখে নিয়ে খুব আস্তে কুণ্ডনাথন বলল, জনেশ্বরজি মারা যাওয়ার দিন গুপ্তা সাহেব হোটেলে এসেছিলেন। ম্যানেজার সাহেবের ঘরে দুজনে কি নিয়ে তর্ক হচ্ছিল। আমি চা দিতে গেলাম, দুজনের মুখ খুব গম্ভীর দেখলাম। চলে আসার সময় কানে এলো গুপ্তা সাহেব বলছেন, ঠিক আছে, 1,00,000ই দেব, 1 সপ্তাহ সময় চাই। করিডোরে একটু দাঁড়ালাম, আর চড়া গলায় কথা হচ্ছিল না। তবে একটা কথা কানে এলো, ছবি। ছবি? আমি শান্তভাবেই বললাম, ছবির বদলে $1,00,000? কুণ্ডনাথন শ্বাস ছেড়ে বলল, তাই হবে। এখন মনে হচ্ছে ছবি নিয়েই ঝগড়া হচ্ছিল। আমার উত্তেজনার কোনো কারণ তার ছিল না। বললাম, রিসেপশনে এখন কে আছে? মেরি। ঠিক আছে, তুমি এসো। কুণ্ডনাথন টলতে টলতে বেরিয়ে গেল। উঠে গিয়ে দরজা হেঁটে ডার্ক রুমে ঢুকলাম। আলো জেলে দেখলাম ছবি শুকিয়েছে। 3টে ছবি তুলে নিয়ে দড়িটা খুললাম। লিনটেনের মাথায় আটকানো কালো কাপড়টা খুলে ফেললাম। ডার্করুম আবার বাথরুম হয়ে গেল। বাকি কফি শেষ করে চুরুট ধরিয়ে ঘরদোর বন্ধ করে নিচে গেলাম। মেরিকেও এবেলা কাতর দেখাচ্ছিল। সে আমাকে দেখে আসতে বলল, গুড ইভিনিং স্যার। ইভিনিং। মেরি, একটা টেলিফোন করতে চাই। থানার নাম্বারটা জানো? 1 মিনিট, আমি ধরে দিচ্ছি। সাড়া পেয়ে সে আমাকে টেলিফোন দিল। বললাম, অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলতে চাই। হোটেল সিভিউ থেকে বলছি। আমি কর্নেল নীলাদ্রি সরকার। একটু ধরুন। প্রায় 1 মিনিট পরে ভারী গলায় সাড়া এলো। বলুন, কি করতে পারি আপনার জন্য? আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি, সিভিউ হোটেল থেকে। হ্যাঁ, আমাদের অফিসার আপনার কথা বলেছেন আমাকে। আপনি কি কলকাতা ফিরতে চাইছেন? দুঃখিত কর্নেল সরকার, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। তদন্ত শেষ? তদন্ত শেষ? আমি রসিকতা পছন্দ করি না। আমিও না। কয়েকটা কাজ এখনই করা উচিত পুলিশের, না হলে আমি মাদ্রাজ কাস্টমসকে ট্রাঙ্কল করতে বাধ্য হব। কি বললেন? কাস্টমস? হ্যাঁ, কাস্টমস এবং এনফোর্সমেন্টের অ্যান্টি নার্কোটিক ডিপার্টমেন্ট। ওরা আমাকে চেনে না। আপনি অদ্ভুত কথাবার্তা বলছেন। মন দিয়ে শুনুন এবং লিখে নিন, দেরি করবেন না। গোপাল কৃষ্ণনের বাড়ি সার্চ করুন। বাতিঘরের কয়েকটা ছবি পাওয়ার চান্স আছে। কোনো ক্যামেরা পেলে সিজ করুন। গোপাল কৃষ্ণন বুদ্ধিমান ছিলেন, কাজে $1,00,000 লোভে নেগেটিভগুলো দিলেও কয়েকটা প্রিন্ট রেখে দেওয়ার চান্স আছে। 2, মাছের আড়তদার দণ্ড রাঘবনকে এখনই গ্রেপ্তার করুন, সে গোপাল কৃষ্ণনের খুনি। 3, জনেশ্বরজির বাড়িতে গুপ্তা সাহেবকেও অ্যারেস্ট করুন। বাড়িটা তন্ন তন্ন সার্চ করুন, ওর গাড়িটাও।
নার্কোটিক্সের পেটি পেয়ে যেতে পারেন। এই কেস প্রমাণের দায়িত্ব আমি নিচ্ছি। 3জন নুলিয়া, কলকাতায় ফটো ফিচারিস্ট সুমিত্র গুহরায়, জনেশ্বরজি এবং গোপালকৃষ্ণনকে কান্ডিলম স্নেকউইন্ড মারেনি, মেরেছে গুপ্তা এবং দণ্ডরাঘবন। অন্তত গোপালকৃষ্ণনকে কোথায় মারা হয়েছে আমি দেখিয়ে দেব। কোনো সাড়া না পেয়ে বললাম, হ্যালো, আমার কথা বুঝতে পারলেন কি? দেখছি দেখছি নয়, প্রতিটি মুহূর্ত মূল্যবান। খুনিরা পালিয়ে গেলে আপনি দায়ী হবেন। ফোন রেখে দিলাম। দেখলাম মেরি চোখ বড় করে তাকিয়ে আছে, স্ফীত নাসারন্ধ্র, প্লেটে আঁকা মুখ। একটু হেসে তাকে আশ্বস্ত করলাম, তোমার উদ্বেগের কিছু নেই। লাউঞ্জে বসে কফি খাচ্ছিলাম। জোরালো বৃষ্টি এসে গেল। আলোয় বৃষ্টি দেখতে আমার ভালো লাগে না, কিন্তু পুলিশের 2টো গাড়ি গেছে জনেশ্বরজির বাড়ির দিকে, এখনো ফিরছে না। রফা করে ফেলল কি না বলা যায় না। গুপ্তাকে দেখে বুঝেছিলাম খলিফা লোক। এই সময় টেলিফোন বাজল। মেরি ভীতু গলায় ডাকল, আপনার টেলিফোন স্যার। উঠে গিয়ে সাড়া দিলাম। কর্নেল সরকার, অফিসার ইনচার্জ মোহন আচারিয়া বলছি। দণ্ডরাঘবন লকআপে। গোপালকৃষ্ণনের বাড়িতে 5টা কালার প্রিন্ট পেয়েছি, ফ্ল্যাশে তোলা। গুপ্তার দণ্ডরাঘবন খাড়ি থেকে দড়িতে কিছু টেনে ওঠাচ্ছিল। পরপর ছবি সাজিয়ে বোঝা গেল গুপ্তা দড়িটা ধরে একটা পেটি উঠাচ্ছিল খাড়ি থেকে। দুঃসাহসী ফটোগ্রাফারকে তেড়ে এসেছিল দণ্ডরাঘবন, হাতে একটা ছোট লোহার রড। হ্যাঁ, ফটোগ্রাফার সুমিত্র গুহরায়কে মেরে বডিটা বাতিঘরে তুলে নিয়ে গিয়ে খাড়িতে ফেলা হয়েছিল। মুখটা গোপালকৃষ্ণনের মতোই বিকৃত করা হয়েছিল। আমার ধারণা জনেশ্বরজি গুপ্তার এই কারবার জানতে পেরে তাকে হুমকি দেন। তাই পার্টি চলার রাতে তাকেও কোনো ছলে ডেকে এনে একইভাবে মারা হয়। কান্ডিলম চমৎকার আবহাওয়া তৈরি রেখেছিল। বুঝতে পারছি, কিন্তু 3জন নুলিয়াকে মারার কারণ কি? দণ্ডরাঘবন মাছের কারবারি, নুলিয়াদের সঙ্গে তার ভালো চেনা জানা আছে। জাহাজ থেকে স্পিড বোটে নার্কোটিক্স পেটি পাঠানো হয়েছে। স্পিড বোট পাথরে ধাক্কা খেয়ে ভেঙে টুকরো টুকরো হওয়ার চান্স আছে। কাজে নুলিয়াদের ভেলা নৌকোর সাহায্য নেওয়া দরকার ছিল। দণ্ডরাঘবনের কাছে কথা আদায় করুন। আমার ধারণা 3জন ডানপিটে নুলিয়া ব্ল্যাকমেল করছিল ওদের, তাই এই 3জনকে একে একে খতম করেছিল। যাই হোক, ক্যামেরার কি খবর? পাওয়া গেছে, কিন্তু একটা পয়েন্ট স্পষ্ট হচ্ছে না কর্নেল সরকার। গোপালকৃষ্ণন ক্যামেরা পেলেন কিভাবে? মৃতর আর কথা বলবে না, তবে পয়েন্টটা ব্যাখ্যা করা চলে। গোপালকৃষ্ণনও সম্ভবত গুপ্তার দলে ছিলেন। গুপ্তা প্রায়ই হোটেলে আসতেন। ঘটনার সময় গোপালকৃষ্ণন যেভাবেই হোক ক্যামেরাটা হাতিয়েছিলেন। সুমিত্রের হাত থেকে ছিটকে পড়ে থাকবে, কিন্তু গোপালকৃষ্ণন ছবিতে নেই। তাহলে নিশ্চয় পেছনে আড়ালে কোথাও গার্ড দিচ্ছিলেন। কর্নেল সরকার, আমার মনে হচ্ছে ফটোগ্রাফার পালাতে গিয়ে গোপালকৃষ্ণনের পাল্লায় পড়েন। গোপালকৃষ্ণন তার ক্যামেরা কেড়ে নেন। তাও সম্ভব। দণ্ডরাঘবন এসে ফটোগ্রাফারের মাথায় রড মারে, বাকিটা স্পষ্ট। ধূর্ত গোপালকৃষ্ণন ক্যামেরার ফিল্ম প্রিন্ট করিয়েছিলেন। কোথায় করিয়েছিলেন আমরা খুঁজে বের করব। তবে আপনি ঠিকই ধরেছেন, গোপালকৃষ্ণনও নুলিয়াদের মতো গুপ্তা এবং দণ্ডরাঘবনকে ব্ল্যাকমেল শুরু করেন, তাই গতরাতে তাকে মারা হয়। হ্যাঁ, নেগেটিভগুলোর বদলে 1 লাখ টাকা দাবি করেছিলেন গোপালকৃষ্ণন, সাক্ষী আছে। কোথায় নেগেটিভগুলো কয়েকটা প্রিন্ট সমেত পুড়িয়ে নষ্ট করা হয়েছে আমি দেখেছি। কিন্তু গুপ্তার খবর পেলেন? জনেশ্বরজির বাড়ি তোকে ধরা হয়েছে। বাড়ির সার্চ এখনো শেষ হয়নি। আমি ডিটেকটিভ ইন্সপেক্টর রঘুনাথ মিশ্রকে বলেছি আপনার সঙ্গে দেখা করে আসবেন।
ধন্যবাদ, রাখছি। ফোন রেখে দিলাম। তারপর ঘরে ফিরে অমলকে লেখা সুমিত্রের চিঠিটা আবার খুঁটিয়ে পড়লাম। অমলের আচরণ কাণ্ডিলমের মতো রহস্যময়। দেখা যাক কোনো সূত্র মেলে কিনা। অমল, তাড়াতাড়ি লিখছি। একটা চমকপ্রদ স্টোরের খোঁজ পেয়েছিলাম এখানে। হেডিং দিলাম চন্দনপুরম বাতিঘরে রহস্যময় হাওয়া সাপ। কিন্তু গতরাতে বাতিঘরের কাছে হাওয়া সাপের জন্য ওত পাততে গিয়ে অন্য একটা রোমাঞ্চকর স্টোরির খোঁজ পেলাম। নার্কোটিক্স স্মাগলিং র্যাকেট। হোটেল সিভিউ ওদের রদেভু। অপারেশন জোন হলো বাতিঘর। তাই আজ বিকেলে সিভিউয়ে এসে উঠেছি। সতর্কতার জন্য তোর নাম ঠিকানা ব্যবহার করেছি, কারণ তোর দাদা তো মাদ্রাজ পোর্টে কাস্টমস চিফ। আমার কিছু বিপদ হলে তুই যেন অ্যাকশন নিস। এখানে চলে আসতেও পারিস। দীপাকে সঙ্গে আনলে বাড়তে আনন্দ পাবি। দীপারও ভালো লাগবে। বন্য আদিম সমুদ্রের একটা আলাদা স্বাদ আছে। প্রেমের জন্যও আছে অবাধ নির্জনতা। তোদের দুজনকে প্রীতি ও শুভেচ্ছা। ইতি সুমিত্র। ইনল্যান্ড লেটার। আতস কাচে স্থানীয় ডাকঘরের তারিখটা পড়া যাচ্ছে 27 আগস্ট। কলকাতার ডাকঘরের ছাপ খুব অস্পষ্ট। 2 এবং এস থেকে বলা চলে 2 সেপ্টেম্বর। তাহলে অমল মুখ বুজে ছিল কেন? সব কাগজে সুমিত্রের ছবি ছাপা হয়েছিল। চোখ এড়িয়ে গেলেও দৈনিক সত্যসেবক পত্রিকার জয়ন্ত চৌধুরীকে তার না চেনার কারণও নেই। আজ 15 সেপ্টেম্বর। অমল আর দীপা এখানে এসেছিল 13 সেপ্টেম্বর। তার চেয়ে বড় প্রশ্ন, দীপাকে কাল রাতে লাউঞ্জে বসিয়ে রেখে কোথায় গিয়েছিল সে? ফিরল রাত 1টায় এবং ভোরে দুজনে কটেজ থেকে উধাও হয়ে কলকাতা ফিরে গেল কেন? বৃষ্টিটা হঠাৎ থেমে গেল। ঝাউবনের ভেতর দিয়ে সমুদ্রের গর্জন প্রতিশ্রুত হয়ে শ্বাস প্রশ্বাসের ধ্বনিতে রূপ নিয়েছে। চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে ব্যালকনিতে গেলাম। আবার প্রশ্নটা ফিরে এলো। অমলের আচরণ কাণ্ডিলমের চেয়ে রহস্যময়। ডিটেকটিভ ইন্সপেক্টর রঘুনাথ মিশ্র রুটিন মাফিক জানিয়ে গিয়েছিলেন গুপ্তার গাড়ির সামনের আসনের তলায় খোদলে 3টে নার্কোটিক্সের পেটি পাওয়া গেছে। মোট দাম আনুমানিক 30 লক্ষ টাকা। পেটিগুলো ওয়াটারপ্রুফ কালো রঙের উৎকৃষ্ট পলিথিনে তৈরি, যা নাকি গুলি করেও ফাটানো যায় না। পূর্ব উপকূলের বন্দরে বন্দরে মাল পৌঁছে দিয়ে দ্য ওডিসি নামে যে বিদেশি জাহাজটি ঘুরছে তাকে তাড়া করা হবে। ওই জাহাজ থেকেই স্পিডবোটে পেটিগুলি নামিয়ে নুলিয়াদের ভেলা নৌকোয় পৌঁছে দেওয়া হয়েছিল। তবে কোনো প্রমাণের আশা কম। আর কাণ্ডিলম সম্পর্কে হুলিয়া বসতিতে একটা আশ্চর্য খবর মিলেছে। নুলিয়ারা সন্ধ্যার দিকেই সমুদ্রের হাবভাবে নাকি টের পায় বাতিঘরের নিচের খাড়িতে সুড়ঙ্গের ভেতর কাণ্ডিলমের ঘুম ভাঙছে। তাই বাতিঘরের উপর উঠে আগাম লাল আলো জেলে জাহাজকে নিষেধ করা হয়েছিল, আজ রাতে মাল পাঠিও না। আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। প্রকৃতির রহস্য অন্তহীন। আমিও কাণ্ডিলমের এক প্রত্যক্ষদর্শী। তবে শীষের শব্দের একটা ব্যাখ্যা সম্ভব, যদিও ভুল বা ঠিক এ দাবি করছি না। বাতিঘরের ভেতর ঘোরালো সিঁড়ির মেরুদণ্ড হিসেবে যে লোহার ফাঁপা থামটি দাঁড়িয়ে আছে সেটি সুপ্রাচীন। কোথাও কোথাও ছিদ্র থাকা সম্ভব, যার ভেতর দিয়ে সামুদ্রিক নৈশ ঘূর্ণি হাওয়াটা ঢুকলে তীক্ষ্ণ শীষের শব্দ হতে পারে। সকালে গিয়ে খুঁটিয়ে দেখতে হবে। রঘুনাথ মিশ্রের কণ্ঠস্বর নিরাসক্ত ছিল। সেটা স্বাভাবিক। কে এক বুড়ো হাবড়া অবসরপ্রাপ্ত বাঙালি কর্নেল তার মতো ঝানু গোয়েন্দা অফিসারকে টেক্কা দিল? তার পক্ষে ব্যাপারটা হজম করা শক্ত। রাত 9:30 ডিনার সেরে লাউঞ্জে বসে কফি খাচ্ছিলাম। আর রোলান্থান রিসেপশনে পা দুটো তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে পপ শুনছিল। আর কি শুনবে তাছাড়া?
এবং কুণ্ডনাথন এসে বিনীতভাবে জিজ্ঞেস করে গেল আর তাকে আমার দরকার আছে কিনা। ছিল না। একটু পরে দেখি গেটের কাছে একটা সাইকেল রিক্সা এসে দাঁড়ালো। যারা নামলো তারা আমার বুকের ভেতরকার পুরনো যন্ত্রকে কাঁপিয়ে দিল। অপ্রত্যাশিত ঘটনা ঘটে বহুবার আমার থিওরিকে লাথি মেরে শুয়ে দিয়েছে। এবারও তাই হলো আর কি। উঠে দাঁড়ালাম অভ্যর্থনার জন্য। নিশ্চয়ই আমি হেরে গেছি কোথাও। আসতে বললাম, তোমরা? দীপা দ্রুত বলল, আপনার ঘরে চলুন। ঘরে গিয়ে ব্যালকনিতে বসলাম। ওরাও বসল। বললাম, আমি ভেবেছিলাম তোমরা কলকাতা চলে গেছো। দীপা বলল, না, আমরা ট্রেনের টিকিট বদলাতে গিয়েছিলাম। সারাদিন কোথায় ছিলে? নিউ বিচের একটা হোটেলে। দীপা একটু হাসল। অমল এত ভীতু জানতাম না। আপনাকে ভয় পেয়েছিল। আমি টানাটানি করে ওকে নিয়ে এলাম। রিক্সা দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ বসবো না। বলো অমল। অমল বিব্রত মুখে বলল, সুমিত্রের চিঠিটা আপনি নিয়ে এসেছেন শুনে আমি ভয় পেয়েছিলাম, অথচ এখানে আমার থাকা দরকার। চিঠিটা পেয়েও তুমি চুপ করেছিলে কেন? কাগজে সুমিত্রের ছবি বেরিয়েছিল। চিঠি আমি পেয়েছি 12 সেপ্টেম্বর। গুয়াহাটি এবং শিলং থেকে ফিরেছি, সেদিনই ডাকে চিঠিটা এলো। দীপার মুখে কাগজে সুমিত্রের ছবির কথা শুনলাম। সেদিনই আমার ম্যাড্রেসি বন্ধু আইয়ারকে বলে ওর কটেজে চাবি নিলাম। রেলে দালালের থ্রু দিয়ে দুটো বার্থ ম্যানেজ করলাম। 1 মিনিট, চিঠিটা তুমি 12 সেপ্টেম্বর পেয়েছিলে? হ্যাঁ। হাসলাম। অদ্ভুত, ডাকঘরের সিল থেকে শ্রীমান এক বেমালুম অদৃশ্য। আমি পড়েছি 2 সেপ্টেম্বর। যাই হোক, তারপর? কাল সন্ধ্যায় সি বিচে বসে থাকার সময় বাতিঘরের উপর দুবার লাল আলো জ্বলতে এবং নিভতে দেখলাম। দূরের সমুদ্রে একটা জাহাজ থেকেও দুবার সার্চ লাইটের মতো আলো জ্বলে নিভে গেল। সুমিত্র সিভিউ হোটেলের কথা লিখেছিল, তাই ভাবলাম আজ রাতে একটা অপারেশন হবে। অপারেশন জোন বাতিঘর। তাই লাউঞ্জে দীপাকে বসিয়ে রেখে চুপি চুপি বাতিঘরে গিয়েছিলাম। একটা ঝোপের আড়ালে বসে আছি, টর্চের আলো ফেলতে ফেলতে কারা আসছে দেখলাম। তারা বাতিঘরের দিকে এলো না, দক্ষিণের জঙ্গলে ঢুকে গেল। কোনো সাড়া নেই আর। চলে আসবো ভাবছিলাম, হঠাৎ দেখি বাতিঘরের দরজায় নীল আলোর ফ্ল্যাশ। গ্যাস কাটারে দরজার তালা কাটছিল। তাই হবে। এবার ভাবলাম পুলিশকে খবর দেওয়ার সময় হয়েছে। ফিরে এসে দীপাকে নিয়ে কটেজে যাব আগে, তারপর পুলিশ স্টেশন। এই ছিল প্ল্যান। কিন্তু এই হোটেলে ফিরে শুনি দীপাকে আপনি কটেজে রাখতে গেছেন। আপনাকে আমি ভুল বুঝেছিলাম, ক্ষমা চাইছি। কপট চোখ পাকিয়ে বললাম, ক্ষমা নেই, বলো। তারপর হেসে ফেললাম। অমল বলল, কটেজ থেকে আপনি বেরিয়ে যাওয়ার পর আমি গেলাম। দীপার মুখে শুনলাম আপনি আমাদের জিনিসপত্র সার্চ করে সুমিত্রের চিঠিটা নিয়ে গেছেন। আমার আর থানায় যাওয়া হলো না। খুব ভয় পেয়ে গেলাম, উল্টে আবার আমিই না ফেঁসে যাই। দুজনে মরিয়া হয়ে কটেজ ছাড়লাম। হাঁটতে হাঁটতে বাস স্টেশনে গেলাম। রাত 3টে একটা বাস রেল স্টেশন হয়ে ম্যাড্রাস যায়। দীপা তাকে থামিয়ে বলল, আমি ওকে ইনসিস্ট করলাম টিকিট রিফান্ড করতে। ফিরে এসে আপনার সঙ্গে যোগাযোগ করতে বললাম। শেষে রাজি হলো, কিন্তু কটেজে গেল না। সারাদিন শুয়ে কাটালো। যে হোটেলে উঠেছি ওখানে খাওয়ার ব্যবস্থা নেই, তাই বাইরে খেতে গিয়েছিলাম। সেখানে শুনলাম একটি স্মাগলিং র্যাকেটের লোকেরা ধরা পড়েছে। তখন বাধা দিয়ে বললাম, অমল, তুমি মাদ্রাজে তোমার দাদাকে খবর দিয়েছ? অমল বলল, সুমিত্র জানতো না, দাদা দিল্লি এয়ারপোর্টে আছেন এখন। দীপাও উঠে দাঁড়ালো। চলি কর্নেল সাহেব, বরং সকালে আসব। আমরা আরও 3 দিন থাকছি।
ওদের বিদায় দিতে গেলাম লাউঞ্জ পর্যন্ত। তারপর আসতে বললাম, যৌবন চরম সাহস দেখাতে পারে শুধু একটি ক্ষেত্রে। যাই হোক, শুভরাত্রি। দীপা তাকিয়েই চোখ নামালো। ভারতীয় নারীর সেই ঐতিহ্যগত শালীনতা, যার আট পড়ে নাম লজ্জা। আর অমল নিতান্ত গাড়লের মতো হেসে গেল। সে জানত না তার জীবনের বাতিঘরে রহস্যময় কাণ্ডিলম ঢুকেছে। গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজ থেকে একটি রহস্য উপন্যাস হাওয়া সাপ এর তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।